This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে খনি অঞ্চল জামুরিয়ায়, সেখানে টাকার খনি। কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে এক ব্যবসায়ীর বাড়িতে হানা আধিকারিকেরা। ওই ব্যবসায়ীর গোডাউনে বস্তা বস্তা টাকা রাখা ছিল। কি জানতে পারছি আমরা, ওই ব্যবসায়ী কি করেন, কি মনে করছেন আধিকারিকরা, এখনো পর্যন্ত কত টাকা কি বাজেয়াপ্ত করা হয়েছে? চন্দ্রশেখর আমাদের সঙ্গে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী। চন্দ্রশেখর, ডিটেল দাও। দেখো, প্রায় 11 ঘন্টা তল্লাশির পর ইডি আধিকারিকরা বেরিয়ে যান জামুরিয়ার ওই ব্যবসায়ীর বাড়ি থেকে। মূলত বনসাল যে পরিবার, সেই পরিবার কয়লার যে কারবার, সেই কারবারের মিডিয়েটর হিসেবে কাজ করত। এটাই ইডি তদন্তে উঠে এসেছে এবং তার প্রেক্ষিতে তারা তাদের যে গোডাউন, গলির মধ্যে থাকা অন্ধকার যে ঘুপচি, সেখান থেকে 3টি বস্তা তারা উদ্ধার করে নিয়ে যায়। সে 3টি বস্তাতে প্রায় 1.5 কোটি টাকার মতো নগদ পাওয়া গেছে। সেই টাকা নিয়ে তারা স্টেট ব্যাংকে, তারা সেখানে ট্রেজারি রয়েছে, সেখানে জমা করে দেয়। শুধু তাই না, যদি বস্তাগুলো ভালো করে দেখো, তার ট্রান্সপারেন্ট, যদি সেখান থেকে দেখা যাচ্ছে টাকাও আছে এবং সোনার যে আমরা যাকে বলি বিস্কুট বা সাবান টাইপের বিষয়, সেই রকমও কিন্তু লক্ষ্য করা গেছে। অর্থাৎ অনেক সোনাও রয়েছে। এগুলো সব জমা করা হয়। মূলত রমেশ বনসাল, রাজেশ বনসাল, এরা দু ভাই, এদের অ্যাকাউন্টই ব্যবহার হতো এই কয়লা কারবারের ক্ষেত্রে। একটা ক্ষেত্র কয়লা কারবারে যারা কয়লাটা বিক্রি করতো। প্রশ্ন ছট করে, এক, এই বনসাল পরিবার কিসের ব্যবসা করতো? দুই, কাউকে আটক বা কিছু করা হয়েছে কি, বা কোনো ডকুমেন্টস বাজেয়াপ্ত হয়েছে, ল্যাপটপ, ফোন, অন্য কিছু? দেখো, আমরা যেটা দেখেছি সিজালিস্ট নিয়ে যেতে এবং এই সমস্ত টাকা পয়সা বাজেয়াপ্ত করতে। তার পাশাপাশি এই বনসাল পরিবার ফার্নিচারের, সাবানের ফ্যাক্টরি ছিল এবং এদের হার্ডওয়্যারের ব্যবসা ছিল। কিন্তু অ্যারেস্টের যে বিষয়টা, ইডি অ্যারেস্ট করে না, নোটিশ দিয়ে যায়, তাদেরকে হাজিরা দিতে হয়। এবং আমাদের কাছে খবর আছে তাদের পরিবারের ভাইপো অনিল বনসালকে কিন্তু ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে, তাকে কিন্তু হাজিরা দিতে হবে। ধন্যবাদ। মানে অর্পিতার থেকে বেশি পাওয়া গেছে না, গোনা চলছে। এরা সব স্টক করতো, 25 রেখে 75 পাঠিয়ে দিত, সব কালীঘাটে গেছে। ওই যে কালকে ডাব্বা নিয়ে ঘুরছিল না, বাড়ির কাপড় পরে এসেছি। বেশি বুদবুদ হচ্ছে নামমাত্র, এরা কিছু না। আসল বেনিফিশিয়ারির নাম হচ্ছে হাওয়াই চুক্তি। কি শুভেন্দুবাবু মনে নেই আপনার? আমি ছিলাম ওখানে বসে যখন অমিত শাহ পা ধরে বলছিলেন হামকো বাঁচা লিজিয়ে। এখন বলছেন এদের গ্রেপ্তার করা উচিত, ওদের গ্রেপ্তার করা উচিত। আর 10 বছর ধরে এই বিজেপি ইডি সিবিআইকে দিয়ে তো অনেক তদন্ত করলো, রেজাল্টটা তো হচ্ছে ঘোড়ার ডিম। তবে আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই কয়লা পাচার মামলায় এবার পুলিশের বাড়িতে ইডি, এমনটাই জানা যাচ্ছে। তার দুর্গাপুরের বাড়িতে, মানে বুদবুদ থানার ওসির দুর্গাপুরের বাড়িতে ইডির হানা হয়েছে। কয়েকদিন আগে বুদবুদ থানার ওসির দায়িত্ব নেন মনোরঞ্জন মণ্ডল। 2024 সালে একাধিক অনিয়মের অভিযোগে বারাবণী থানার ওসি পদ থেকে সাসপেন্ড হয় মনোরঞ্জন এবং দুর্গাপুরের বাড়িতে বুদবুদ থানার ওসিকে জিজ্ঞাসাবাদও করেছে। খবর সূত্রে কয়লাকাণ্ডে কাদের মাধ্যমে টাকা পাচার, কাদের মাধ্যমে প্রোটেকশন মানি পৌঁছতো কাদের হাতে, তদন্তে ইডি। আপনারা যদি ইসিএল এর আধিকারিকদের জেল খাটাতে পারেন, তাদের সাসপেন্ড হতে পারে, তাহলে হোয়াই নট এই টেন্টেড ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, আইপিএসদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে না? বেশ কয়েকজনের নামে চার্জশিটে নামও দিয়েছেন। আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক এবং এদের হেফাজতে নিয়ে এই আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসা উচিত। একটা ঝুলিয়ে রাখা মামলা যুগ যুগ ধরে ঝুলিয়ে রাখা হয়, আর ভোটের সময় এলেই সেটা নিয়ে এর বাড়ি, ওর বাড়ি, তার বাড়ি। আমরা কোনো তদন্তের বিরোধিতা করছি না, কিন্তু তদন্তের টাইমিংটা হচ্ছে হাইলি সাসপিসিয়াস।
ইডি আর কদ্দূর যাবে আমার জানা নাই। ইডিকে আমি ইডিয়েট বলি, ও রেড ফেড করবে, বাকি কি হবে আমার জানা নাই। যদি ধরতেই হয় তাহলে বেশি দূর যেতে হবে না, এই খোকা বাবার দিদিকে ধরলে সব মিটে যাবে। সব চোরের নেতা আর নেত্রী হচ্ছে এই দুজন। আমরা টিভিতে দেখলাম দিদি বাহাদুর দেখবে, সব কেড়ে নিয়ে চলে এলাম। Election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। আবার হাইকোর্টে গিয়ে মিনমিন করছে, ব্যাপারটা দিদি জানে। তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন, উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। हमारे ऊपर में जितना तृणमूल कांग्रेस है झूठा मामला निकाल के एजेंसी निकाल देता है, हमारा पार्टी का डेटा चोरी करते हैं। এজেন্সি রুম রাজধানী দিল্লিতে বসে এজেন্সি রাজনীতির অভিযোগ মুখ্যমন্ত্রী আঙুল তুললেন কেন্দ্রের বিজেপি সরকারের দিকে। সরাসরি অভিযোগ করলেন দলের ভোট কৌশল চুরি, মিথ্যে মামলায় এজেন্সি লাগিয়ে দিচ্ছে বললেন মুখ্যমন্ত্রী। দলের ভোটের তথ্য চুরি করেছে বললেন তিনি। हमारे साथ जब्ती चल रहा है, हमारे ऊपर में जितना तृणमूल कांग्रेस है झूठा मामला निकाल के एजेंसी निकाल देता है, हमारा पार्टी का डेटा चोरी करते हैं, हमारा पार्टी को आदमी को जेल में भर देता है। डू यू थिंक वी आर इन द रूलिंग पार्टी इन बंगाल? রাজনীতির দোষচক্রে এজেন্সির কথা উঠলেই তৃণমূলের সোজা কথা, এটা প্রতিহিংসা, রাজনীতির প্রতিহিংসা। আর সেই অভিযোগ তুলেই 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। তারপর সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। তা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আজ মামলার শুনানির কথা ছিল শীর্ষ আদালতে। আর ইতিমধ্যে হলফনামা দিয়েই ইডির অভিযোগ খারিজ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ও রাজ্যের দায়ের করা হলফনামায় জবাব দিতে সময় চায় ইডি। এরপরই 10ই ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। আর আজ শুনানি হলো না। আজকে তো এটা প্রমাণ হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল সেখানে সেই শুনানি পেছনোর জন্য কে অ্যাপ্লাই করেছে? এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয়। দেরি করে দিয়েছেন, সময় চেয়ে স্বাভাবিক, নতুনত্ব কিছু নেই, আহামরি ব্যাপারে কিছু নেই, এবং কৌশল করে ওরা দেরি করে দিয়েছে যাতে শুনানি না হয়, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভারত সরকার হঠাৎ আজকে আমরা প্রস্তুত নই, পেশ হতে হবে কেন? এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন। তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে। কিছুই জানে না, এখান থেকে মিথ্যে কথা বলছে। হলফনামা রাত্রে অমুক তমুক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে আমরা পেছোতে চাই। আর একটা ভোট আসছে, তার আগে একটা কথা বলতে শুনবেন সকলকে যে 21-এর ভোটে নাকি তৃণমূলের পক্ষে খেলা ঘুরেছিল ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কৌশলে। আর সেই আইপ্যাকের দপ্তরে ইডি হানা দিতেই চলে গেলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার সঙ্গে নথি ছিনতাইয়ের অভিযোগ তুলেছিল ইডি। হলফনামা জমা দিয়ে পত্রপাঠ সেই অভিযোগ খারিজ করলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় লিখলেন তদন্ত সংক্রান্ত কোনো নথি নিয়ে আসেননি, শুধুমাত্র দলের নথি নিয়ে এসেছেন। ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই ওই নথি নিয়ে এসেছি, হলফনামায় দাবি মমতা। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। Election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। এই যাবে নিয়ে এসছি, এই দেখো সব তুলে নিয়ে এসছো ওখান থেকে, কেউ কিছু করতে পারেনি। আমি থাকতে কোনো চিন্তা নাই চচ্চটা দেখ। আমি সব কাগজ তুলে নিয়ে এসছি, মোবাইল তুলে নিয়ে এসছি, পেরেছে আমাকে রুখতে। সেটা বাহাদুর করে কে বলেছিল? তিনি বলেছিলেন আপনাদেরই সামনে। এবার তার দলের পরামর্শ দ্বারা তারা দেখেছে এগুলো তো বললে বিপদ হবে হাইকোর্টে, তা এপিজেপিটা বদলিয়ে দাও। যুদ্ধ জয়ের মতো বলেছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। উনি তো মানে ইডিরও পিআরও নয়, তো সুতরাং ওনার যা যা মনের অতৃপ্তি বা প্রশ্ন
সেগুলো উনি ওনাদের দলের শাখা সংগঠন ইডি, উনি ওখানে যান, দিল্লিতে যান, এখানে প্রেসের সামনে এইভাবে মানে আর্তনাদ করে কি লাভ আছে? মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দেখুন, রাজ্যের শাসক দলের নেতারা সবসময় অভিযোগ করে আসেন যে বিজেপি কেন্দ্রের শাসক দল তারা কেন্দ্রীয় এজেন্সিগুলোর অপব্যবহার করে, বিশেষ করে নির্বাচনের সময়। আজকে রাজধানীর বুকে দাঁড়িয়ে কার্যত একই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজধানীর বুকে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন যে কোথাও গিয়ে কি সুপার এমার্জেন্সি জারি করার চেষ্টা হচ্ছে। কি বলেছেন তিনি, শোনাই একবার। Are we going to start super emergency in Bengal, all India? And only Bengal they cannot control. All the chief ministers are sitting in Bengal. All the leaders from different districts are in Bengal. All they are sitting. All the agencies are sitting. All the agencies. Every day they are disturbing the people. From industry house to traders to politicians to commoners. Misusing their power. But sometimes we forget, chair is not permanent, the people are permanent in our democratic setup. এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, শুভজিৎ রয়েছি। দেবজিৎ বাবু, এই এমার্জেন্সি নিয়ে বহু চর্চা হয়েছে ভারতীয় রাজনীতিতে, আপনারা আপনাদের দলগত মতামত জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আজকে রাজধানীর বুকে দাঁড়িয়ে অভিযোগ করছেন, প্রশ্ন তুলছেন যে আপনারা কেন্দ্রের শাসক দল গোটা দেশ জুড়ে কি সুপার এমার্জেন্সি করার চেষ্টা করছেন। আপনি দলের মুখপাত্র, দল কি বলছে? মুখ্যমন্ত্রী একটা সহানুভূতির হাওয়া তৈরি করতে চাইছেন। উনি জানেন যে উনি আর জিতে আসতে পারবেন না, তৃণমূল হেরে গেছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে। এখন একটা সহানুভূতির হাওয়া তুলে শেষ চেষ্টা করছেন জিতে আসার জন্য। প্রত্যেক মুহূর্তে উনি নিজে গ্রেপ্তার হবার মতন পরিস্থিতি তৈরি করতে চাইছেন, যাতে মানুষ একটা সহানুভূতি ওনাকে দেয় যদি উনি গ্রেপ্তার হন। ইডি সিবিআই এর কাছ থেকে যখন ফাইল ছিনতাই করেছিলেন, তিনি তখন রাজ্য পুলিশের লোকজন নিয়ে গিয়েছিলেন কর্তা ব্যক্তিদের সশস্ত্র অবস্থায়। এখনো পর্যন্ত শোনা যাচ্ছে দিল্লিতে নাকি রাজ্য পুলিশের লোকেদের নিয়ে গেছেন পুলিশদের বেশ কিছু সংখ্যায়, যেন মনে হচ্ছে ওখানে গিয়ে একটা যুদ্ধ হবে। এই ধরনের পরিস্থিতি, যেটা সংবিধানের বিরোধিতা করা হয় সরাসরি, এরকম একটা পরিস্থিতি তৈরি করছেন যাতে কিনা কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো পরিস্থিতি এরম তৈরি হয় যাতে কিনা উনি গ্রেপ্তার হন বা এরম কিছু হন। তাই জন্য উনি সর্বান্তকরণের চেষ্টা করছেন এই ধরনের রাজনৈতিক শহীদ হওয়ার। পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে ওই সুযোগ দেবেন না। 26 নির্বাচন। ধন্যবাদ দেবজিৎ বাবু। আর এবার আপনাদেরকে নিয়ে যাবো ধূপগুড়িতে। ভালো করে ছবিটা দেখুন, সেখানে মাটি মাফিয়াদের দাপাদাপি। গিলান্ডি নদী, একেবারে দিনের বেলা বা ভোরবেলা সেখানে নাকি মাটি চুরি হচ্ছে দেদারে। স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছেন তারা গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন, মাঝরাতেও ট্রাক্টর শব্দ শুনতে পাচ্ছেন। আর এখানে প্রশ্নের মুখে পড়েছে বিএলআরও দপ্তর, সেচ দপ্তর, এমনকি পুলিশের ভূমিকাও। অবৈধ বালি লুটে নদী ভাঙনের ঘটনা ঘটেছে অভিযোগ করছেন বাসিন্দারা, কিন্তু প্রশাসন কি করছে? এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমরা টিভি নেট বাংলা পর্দায়। পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকুক, কারণ পুলিশ হচ্ছে পাহারা দিচ্ছে যাতে কেউ বিঘ্নিত না করে। পুলিশ কারোর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে না, কারণ পুলিশের কাজটা হচ্ছে এইটাই যে তৃণমূল কোম্পানির চোরেরা চুরি করবে আর পুলিশ প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখানে মদত দেবে। কারণ এত পরিমাণ বালি পাচার হওয়ার পরও দেখবেন কারো বিরুদ্ধে এফআইআর হয়নি, কারোর বিরুদ্ধে অভিযান হয়নি। সরকারিভাবে যারা আধিকারিকের দায়িত্বে আছেন শুধু আইওয়াশ করবার জন্য 2-1বার ঘটনার পরিদর্শন করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এর থেকেই পরিষ্কার যে প্রশাসনের মদতে এই ধরনের অবাধ লুট ও সারা জলপাইগুড়ি জেলায় চলছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো বালি পাথরের সঙ্গে যুক্ত নয়। এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে। আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব, দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিবে।
আমি এসছি তো সরকার বানিয়ে যাব। लेफ्टिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया। हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। আমার কুণ্ডলিতে হার নেই। বিপ্লব দেবকে বিজেপি সরিয়ে দিয়েছে ত্রিপুরা থেকে। ত্রিপুরাতে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছেন, এখানেও উনি হাত দিয়েছেন। বিপ্লব দেব যেখানেই যায় সেখানেই সোনা ফলে। তাহলে 26-এর কুরুক্ষেত্রে বাংলায় ত্রিপুরা মডেল, আর সেই পথে এগোতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব দিয়েছেন বিপ্লব দেবকে। রাজ্যের নির্বাচনে সহকারী পর্যবেক্ষক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে যোগ দেন। আর সেখানেই বিপ্লব দেব বোঝালেন বঙ্গ বিজয় তিনি কনফিডেন্ট। তিনি কি বললেন? তিনি বললেন আমি এসেছি, সরকার বানিয়েই যাব। বিপ্লব বললেন যে আমার কুণ্ডলিতে হার নেই। আমি এসছি তো সরকার বানিয়ে যাব 100%। এবং ত্রিপুরাতে আপনি সেই ঘটনা ঘটিয়ে দেখিয়েছিলেন যে আপনার পক্ষে সম্ভব, আমাদের সরিয়েছিলেন। আমার কুণ্ডলিতে হার নেই। আর নেই না, মানে আজকের পর থেকে আর কোনো মানুষের জিত নিশ্চিত হবে। বামেদেরকে বলতে শুনবেন আপনারা, বিপ্লব দীর্ঘজীবী হোক। পড়শি রাজ্য ত্রিপুরায় দীর্ঘদিনের সেই বাম সরকারকেই সরিয়েছে বিজেপি। বিপ্লব দেবকে মুখ করে সেই বিপ্লব দেবী এখন বঙ্গের ভোটে বিজেপির কো ইনচার্জ। 2016 সাল ত্রিপুরায় বিজেপির রাজ্য সভাপতি হন বিপ্লব দেব। 2018 সাল ত্রিপুরায় ক্ষমতায় এলো বিজেপি। 25 বছরের বাম শাসনের অবসান। 2024 হরিয়ানা বিধানসভা ভোটেও কো ইনচার্জ বিপ্লব দেব। আর সেই বিপ্লব দেবী এবার এলেন বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে। আর সেখানে তো বললেন ত্রিপুরায় যদি শূন্য থেকে ক্ষমতায় আসা যায় তাহলে বাংলায় 77 থেকে 177 হবে না কেন? দলের বিধায়কদের ভোকাল টনিক বিপ্লব দেবের খবর হচ্ছে। তাহলে 26-এ খেলা ঘোরাবে এই ত্রিপুরা মডেল। আর অন্যতম সেনাপতি বিপ্লব দেব। বিধানসভা নির্বাচনের দায়িত্ব দিয়ে সফলতার মুখ দল পেয়েছে অন্যতম কারিগর। বিশেষ করে লোকসভার পরে হরিয়ানার নির্বাচনে তার যে ভূমিকা, হাতে ধর্মেন্দ্র প্রধানজি, সেটা সবাই আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আজকে যে বৈঠক ছিল পরিষদীয় দলের এবং সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের বিজেপির ক্ষেত্রে নির্বাচনের সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেব। তিনি এই বৈঠকের মধ্যে বারংবার তুলে ধরার চেষ্টা করেছেন যে ত্রিপুরায় তারা কোন অবস্থায় ছিলেন, বাম জমানাকে কিভাবে তারা উৎখাত করতে পেরেছিলেন রাজনৈতিকভাবে এবং তারপর কিভাবে এই ক্ষমতায় এসেছিলেন। আমরা পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দিতে চাই, পশ্চিমবাংলার যে ছেলে মেয়েদেরকে রোজগার আর বিশেষ করে মহিলাদের সুরক্ষা, সেটাই আমাদের বিধায়কদের মূল লক্ষ্য। ত্রিপুরাতে 2017-র পর বাম সরকারকে উৎখাত করার পিছনে এই বিপ্লব দেবদের ভূমিকা ছিল। সেই বিপ্লব দেবরাই দায়িত্বে এসেছেন এবং এখানে বিজেপি তার জয়ের রথকে প্রতিষ্ঠিত এগিয়ে নিয়ে যেতে পারবে, 77 থেকে একেবারে ম্যাজিক ফিগারে পৌঁছাবে এই আশা তারা করছেন। মানুষের সঙ্গে সাথেও মানুষ মুক্তি চাইছে, আমাদের বিধায়করা যারা চন্দ্রবাবুর নেতৃত্বে সেই কাজগুলি করছে। তাহলে বাংলার ভোটে অন্যতম সেনাপতি বিপ্লব দেব, আর তার দেখানো কৌশলী পথেই 26-এর ভোট জিততে বিজেপি। এসছি তো সরকার বানিয়ে যাব, আমার কুণ্ডলিতে হার নেই। বিপ্লব দেবকে বিজেপি সরিয়ে দিয়েছে ত্রিপুরা থেকে। পরের ইলেকশনে অন্য আরেকজনকে নিয়ে এসে ইলেকশন লড়তে হয়েছিল। আজকে তাকে বলছে যে বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেবেন, কি মামার বাড়ির আবদার? সব বিধায়কদের নির্বাচনমুখী করার বিশেষ কিছু কাজ দিয়ে গেছিলেন মাননীয় অমিত শাহজি, মাননীয় BL সন্তোষজি, সেগুলো উনি বুঝিয়ে দিয়েছেন। ममता दीदी, अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर
50% से ज्यादा होने वाला है। বিধায়করা সেইগুলো পালন করবেন এবং উনি আশা প্রকাশ করেছেন যে 77টা বিধায়ক অন্তত অনেক বড় নাম্বারে সরকার গঠন করে এখানে প্রবেশ তারা করবে। এরকম স্বপ্ন দুঃস্বপ্ন বিজেপি অনেক দেখেছে, অনেক স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢেলেছে। মনে রাখা দরকার 2021-এও এরকম অনেক কথা বলেছেন, শুভেন্দুবাবু এলোমেলো দাবি করেছিলেন। উনি যেভাবে ত্রিপুরাতে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছেন, এখানেও উনি হাত দিয়েছেন। বিপ্লব দেব যেখানেই যায় সেখানেই সোনা ফলে, এখানেও। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন, সুকান্ত মজুমদারের বাড়িতে বিজেপি সাংসদদের নিয়ে এই বৈঠক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো জ্যোতির্ময় আমাদের প্রতিনিধির সঙ্গে। জ্যোতির্ময়, কতটা তাৎপর্যপূর্ণ এই বৈঠক? দেখো, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, যখন তিনি এসআইআর নিয়ে লাগাতার একের পর এক পদক্ষেপ করছেন, জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে কার্যত তোপ দাগছেন এবং তিনি তার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে সুকান্ত মজুমদারের বাসভবনে আলাদা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের বৈঠকে বসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বৈঠকে ভূপেন্দ্র যাদবের মতো কেন্দ্রীয় মন্ত্রী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং তার পাশাপাশি বাংলার দায়িত্বে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা রয়েছেন প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে নীতিন নবীন এসে উপস্থিত হবেন। যে খবর আমরা পাচ্ছি, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কারণে প্রান্তিক মানুষের কাছে গিয়ে বাংলায় পৌঁছচ্ছে না। এই বিষয়টি লাগাতার প্রচারে তুলে নিয়ে যেতে হবে এবং সেটাই সাংসদদের দায়িত্ব হবে তাদের এলাকায় এই বিষয়টি তুলে নিয়ে যাওয়া। এর পাশাপাশি বাংলাতে লড়াইয়ের ক্ষেত্রে এই মুহূর্তে রূপরেখা কি হবে তা স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি সুকান্ত মজুমদারের বাসভবনে এসে বাংলার সাংসদদের সঙ্গে আলোচনা করে তা ঠিক করে দেবেন, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাই। বৈঠক, ধন্যবাদ।